আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ইরানের ছোড়া 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের 5টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত এনেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে দাবি তেহরানের। এর আগে ইরানের বৃহত্তম পারমাণবিক স্থাপনা ইস্পাহানে বিমান হামলা ও দেশটির 2 কমান্ডার হত্যার দাবি করছে তেল আবিব। ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইরান ও ইসরায়েল। ইরানের বৃহত্তম পারমাণবিক স্থাপনা ইস্পাহানে আজ ভোরে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। হামলা চালানো হয়েছে দেশটির বেশ কয়েকটি হাসপাতালেও। গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার নিহতের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। বিমান হামলার জবাবে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার ভোরে একসঙ্গে 10টি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানি সামরিক বাহিনী IRGC। এর মধ্যে 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এতে সেখানে ব্যাপক ক্ষতি হয়। ইসরায়েলের আগ্রাসনের সঙ্গে মার্কিন বাহিনী যুক্ত হলে বিশ্ব খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে নেতানিয়াহু আজীবন ইসরায়েলে ক্ষমতায় টিকে থাকতে ইরানে আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জনপ্রিয় মার্কিন টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শোতে দেয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এক যৌথ বিবৃতিতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলাকে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। এই ধরনের আগ্রাসন পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন তারা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে এমন কোনো তথ্য রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই প্রমাণ করতে পারেনি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। রাকিব হাসান, RTV। এক সপ্তাহ পেরিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এখনও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি, আর এতে বিপর্যস্ত 2 দেশের মানুষের জনজীবন। ইসরায়েলি হামলায় ইরানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট সেবা। ব্যবসা প্রতিষ্ঠান সহ অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্রই এক প্রকার স্থবির হয়ে পড়েছে। একই অবস্থা ইসরায়েল জুড়েও। আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে দেশটির অনেক নাগরিক। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। আতঙ্ক, ভয়, শঙ্কা, মৃত্যু, ধ্বংস, আহাজারির মতো বিভীষিকাময় শব্দগুলোর সমার্থক হলো যুদ্ধ। এবার এটি ইরানের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে ইসরায়েল, যার খেসারত দিচ্ছে ইরান, ইসরায়েল সহ পুরো বিশ্ব। সপ্তাহ পেরোলেও সংঘাত না থামায় ভয়ে আতঙ্কে দিন কাটছে ইরানের নাগরিকদের। ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্ধ রয়েছে দেশটির বিভিন্ন এলাকার দোকানপাট। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিরাজ করছে খাদ্য সংকট। ভয়ে তেহরান ছেড়েছে দেশটির অনেক নাগরিক। মানুষ আতঙ্কিত, খুবই আতঙ্কিত। বেশিরভাগ দোকানপাটই পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা ইরানে নিরাপদ ছিলাম না, একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আমরা প্রতি রাতেই প্রচুর বোমা বর্ষণের শব্দ শুনেছি। একই অবস্থা বিরাজ করছে ইসরায়েলের জনজীবনেও। অনেকে ভয়ে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। হামলার আশঙ্কায় হাজারের ওপর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিব ত্যাগ করেছে দেশটিতে থাকা অনেক প্রবাসীও। অর্ণব প্রসাদ, RTV।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের নাম ঘোষিত হয়েছে। নিজের উত্তরসূরি হিসেবে 3 জ্যেষ্ঠ ইমামের নাম ঘোষণা করেন খামেনি। তিনি নিহত হলে এই ইমামদের মধ্যে একজন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত 3 ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা মারা গেলে উত্তরসূরি বেছে নিতে 88 সদস্যের ইমাম পরিষদের বিশেষজ্ঞ বৈঠক ডাকতে হয়। 1979 সালে দেশটির ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে মাত্র একবার এ প্রক্রিয়া ব্যবহার করা হয়। 1989 সালে ওই প্রক্রিয়ার মাধ্যমেই সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনি। ইরানের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো হামলায় একদিনে অন্তত 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দক্ষিণ গাজায় 34 ফিলিস্তিনিকে ত্রাণ কেন্দ্রের সামনে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। ত্রাণ প্রত্যাশীদের উপর গুলি চালানো হয়েছে মধ্য গাজাতেও। সেখানে প্রাণ হারিয়েছে অন্তত 23 জন। গেল মে থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ কার্যক্রম চালু করার পর এখন পর্যন্ত গাজার প্রাণ কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাজ্য সরকার সমর্থন দেয়ায় দেশটিতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন। ফিরছি দেশের খবরে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরকালে বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গেল মাসে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা। তীব্র আন্দোলনের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে এ বিষয়ে তৈরি হয় নানা প্রশ্ন। এমত অবস্থায় গত 12 জুন যুক্তরাজ্য সফরকালে বিবিসি সাংবাদিক রাজিনী বৈদ্যনাথনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দলের সাময়িক কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। বিচারের মুখোমুখি করার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এটা চলমান একটা প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার, নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। নির্বাচন নিয়ে কমিশন নিজস্ব কর্মপরিকল্পনা এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, সময় হলেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের 2 দিন ব্যাপী নির্বাচনী আইন ও বিধি বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন শেষে একথা বলেন সিইসি। আপনি স্বাধীন বলেন না কেন ইসি কে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে।
আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। ডেটের ব্যাপারে এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। বিতর্কিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার সঙ্গে বিএনপির আরও 3 সদস্য উপস্থিত থাকবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 10টায় নির্বাচন কমিশন অফিসে মামলার কপি জমা দেওয়া হবে। এর আগে গত 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পেছনে জড়িতদের তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছে না, নির্বাচনের পর তা সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আশা তার। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যেই নতুন বাংলাদেশ গড়া হবে। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। সাইফুল ভাই দাওয়াত করেছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 29তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন বিএনপি সহ যুগপথ আন্দোলনের নেতারা। এ সময় তারা দেশ গঠনে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইনশাআল্লাহ সুদৃঢ় ঐক্য নিয়ে আগামীর বাংলাদেশটা সুন্দর হবে। শোষণমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটাতে আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ না থাকলে তা কাজে লাগানো যাবে না। কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা বাস্তবায়িত করব। যেগুলো হতে যাচ্ছে না, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের 31 দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের সোপান। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। এজন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন অন্যতম কাজ বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, নির্বাচনকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে বিএনপি। বিকেলে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাদশার কবর জিয়ারতকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে দলের নেতাকর্মীরা। এ সময় ভূঁইয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের জন্য আমাদের কাজ করতে হবে। তার আগে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা একটা সংস্কার কর্মসূচি দিয়েছে। এই সংস্কার কর্মসূচি আমরা জনগণের মাঝে বিতরণ করছি এবং জনগণ যাতে এই সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত হন এবং আগামী দিনে সুন্দর এবং সমৃদ্ধশালী এবং সৌহার্দ্যপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেন।
সংসদের নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার পাকাপোক্ত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের গোল টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও বলেন, দেশ এখনই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আরও জানাচ্ছেন জিএম মাহবুব। ২৪-এর গণ অভ্যুত্থান কেবল ক্ষমতার পরিবর্তন নয়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনা পদ্ধতির সংস্কার ও নতুন বন্দোবস্ত তৈরি করার সুযোগ করে দিয়েছে। আর এসব বিষয় নিয়ে সব মহলে চলছে আলোচনা। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে করা হলে তা হবে পুরোপুরি পণ্ডশ্রম। দুটি মিক্সড বেসিক, কোনোটাই কিন্তু উত্তম নয়, দুটোতেই ত্রুটি আছে। তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশ এখনই দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। তবে ভিন্ন মত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। আমরা খুবই চিন্তিত যে আসলে এটা কি একটা বার্ডেন হবে, 100টা আসনে 100টা লোককে আরো গভর্নমেন্টের খরচ বাড়বে, না এটা আসলে কার্যকর হবে। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি কার্যকরের সিদ্ধান্তে জনগণের মতামতকেও গুরুত্ব দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি সহ অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরেন। আপার হাউসের ব্যাপারটা যদি শুধুমাত্র পার্টির নমিনেশনে থাকে, জনগণ ডাইরেক্টলি কোনো কানেক্টেড জানে না, কে কাকে নিয়োগ দিচ্ছে সেটার ব্যাপারে জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রশ্ন নেই, সম্পূর্ণ এটা পার্টির হাতে এখতিয়ারে পরিণত হয়। আমরা শুধুমাত্র আপার হাউস তৈরি করলেই হবে না, আমাদের একটু চিন্তা করতে হবে আপার হাউসের ডিজাইনটা কি। জাতীয় স্বার্থেই সংস্কারের প্রশ্নে সব দলকে একমত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমার কাছে মনে হয় একটা জায়গায় আটকে আছে, এটা আমার ব্যক্তিগত। জিএম মাহমুদ, RTV, ঢাকা। একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচল অবস্থা নিরসনকল্পে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর 12টার মধ্যে হোস্টেল ত্যাগ নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্রই বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় মেডিকেল কলেজ প্রশাসন। নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের কালকে দুপুর 12টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে না বলে জানান অন্যান্য শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিলে এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। ওই ঝুঁকিপূর্ণ যে 4th ফ্লোর পিডব্লিউডি আপনাকে পরিত্যক্ত ঘোষণা করছে, ওটা তো সংস্কারও হয় না। সেই পরিত্যক্ত বিল্ডিং এ তারা কেন থাকবে? তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই। পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং 352 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 7,429 জন এবং মৃত্যু হয়েছে 31 জনের। এর মধ্যে শুধু চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3,084 জন এবং মারা গেছে 8 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। অন্যদিকে 24 ঘন্টায় 211 জনের নমুনা পরীক্ষায় 4 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 2 জনের। এ নিয়ে করোনায় চলতি বছরে 397 জন আক্রান্ত ও 11 জনের মৃত্যু হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফটিসি মৎস্যঘাটে অভিযান চালিয়ে 40 মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সকালে 9:30টায় কোস্টগার্ড দক্ষিণ স্টেশন পাথরঘাটার সদস্যরা এই অভিযান চালালে মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। জাটকা নিধন রোধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট রৌনক হাসান শাহরিয়ার। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।